একটু কি শান্ত হওয়া যায়? এখন আমাদের সোসাইটির এমন এক অবস্থা, অ্যাটেনশন স্প্যান 5 সেকেন্ডের বেশি না। আমরা এখন রিলসেরও মিনি যুগে প্রবেশ করে ফেলেছি। 5টা সেকেন্ড একটু ধৈর্য ধরে কিছু শোনার সেই ধৈর্য ক্ষমতা আমাদের নাই। আর টেস্ট ক্রিকেট যখন খেলতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল, তখন তো ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ার কথা সবার। একে তো টেস্ট ক্রিকেট ফলো করা মানুষের সংখ্যাটা খুবই কম। আমি জানি না কয়জন আসলে বাংলাদেশের এই টেস্ট ম্যাচটা পুরো 5টা দিন প্রত্যেকটা বল খেলাটা দেখতে পেরেছেন আপনাদের কাজের ফাঁকে ফাঁকে। তবে আনফর্চুনেটলি একটা বিষয় প্রতীয়মান হয়ে গেছে। বাংলাদেশ শ্রীলঙ্কার সঙ্গে যখন প্রথম টেস্টটা ড্র করলো গলে, তারপর যখন সোশ্যাল মিডিয়ায় চোখ বোলালাম, আমি কিন্তু দেখছি পুরো দেশের বাঘা বাঘা জার্নালিস্ট থেকে শুরু করে ক্রিকেট বিশেষজ্ঞরা যারা আছেন সবাই এক প্রকার ঝাঁপিয়ে পড়েছেন একটা নেগেটিভ এজেন্ডা নিয়ে। একটু শান্ত হন ভাই, একটু শান্ত হন। এতটা রিয়াকশনারি যদি আমরা হয়ে যাই, তাহলে কিন্তু অনেক বড় একটা সমস্যা আমাদের চোখের সামনে পড়বে। আমরা নিজেরাও হয়তো বুঝতে পারবো না সমস্যাটা কি, তবে আমরা কিন্তু সেদিকেই ড্র্যাগড হয়ে চলে যাচ্ছি। যেদিকে আমাদের ধাবিত করার চেষ্টা করা হচ্ছে সেদিকেই আমরা ধাবিত হচ্ছি দিন শেষে। আপনারা ক্রিটিসাইজ করেন, কোনো সমস্যা নেই। বাংলাদেশ হয়তো 2015 থেকে 19-এর যে গ্লোরি ডেজগুলো ছিল, যে সময়টায় আমরা প্রায় প্রত্যেকটা ফরম্যাটেই ভালো করছিলাম, পারফরমেন্সটা উচ্চমুখী ছিল, তখন এক প্রকার আমরা অতিরঞ্জিত মানে অ্যাপ্রিসিয়েশন দিয়ে সবাইকে কিন্তু আকাশে উঠিয়ে দিয়েছিলাম। আমাদের প্রত্যেকটা প্লেয়ার আমাদের জন্য সুপারস্টার হয়ে গিয়েছিলেন। প্রত্যেকটা প্লেয়ারের প্রত্যেকটা মুভকে আমরা পজিটিভ দিক থেকে দেখছিলাম, অর্থাৎ গ্লাসটা তখন ছিল হাফ ফুল। এখন ব্যাপারটা এমন হয়ে গেছে, গ্লাসটা যদি হাফ ফুল হাফ এমটি অবস্থায় থাকে, তাইলেও আমরা প্রকাশ করার চেষ্টা করি বা প্রমাণ করার চেষ্টা করি যে গ্লাসটা পুরোপুরি খালি। কথায় কথায় একটা কথা তুলে নিয়ে আসি, 25 বছর ধরে আমরা টেস্ট খেলছি, আমাদের উন্নতিটা কোথায় হলো? সেই 2000 সালে আমরা পড়ে আছি কিনা? না, আমরা 2000 সালে পড়ে নাই। এক্সপেকটেশন আমাদের বেড়েছে দলের প্রতি, দলের পারফরমেন্স কোথায় আসছে সেই ব্যাপারটা নিয়েও কিন্তু আমাদের একটু কনসিয়াসলি সেন্সিটিভলি চিন্তা করতে হবে। আমরা প্রোগ্রেস করছি, প্রতিপক্ষরাও প্রোগ্রেস করছে, হয়তো তাদের প্রোগ্রেসের রেটটা এতটাই বেড়ে গেছে যে কারণে মনে হয় আমরা আগের থেকে পিছিয়ে পড়েছি। ব্যাপারটা কিন্তু খুব সাবজেক্টিভ। এবারে খেলার ভিতরে আসি, কি ঘটনা ঘটেছিল, কোন প্রসঙ্গে আমি এই ব্যাপারগুলো আসলে তুলে ধরতে চাইছি। দিস ইজ টেস্ট ক্রিকেট। ইন দ্য এন্ড অফ দ্য ডে 3টা রেজাল্ট সম্ভব, জয়, পরাজয় এবং ড্র। এবং আজকালকার সময় যখন টেস্ট ক্রিকেটটা চলছে, সাধারণত যারা বিগ 3 আছেন বা বিগ 4, যদি আমরা সেদিকে তাকাই, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকার কথাও যদি বলতে পারি, যারা এবার ম্যাচ জিতে গেছে, ইন্ডিয়ার কথা বলতে পারি, এই দলগুলো কিন্তু রেজাল্ট ফোর্স করার চেষ্টা করে। টেস্ট চ্যাম্পিয়নশিপ যখন থেকে শুরু হয়েছে তখন থেকেই দেখবেন যে রেজাল্ট তুলে আনার বা জয় তুলে আনার একটা প্রোঅ্যাক্টিভ চেষ্টা এই দলগুলোর মধ্যে থাকে। তবে সেই চেষ্টাটা করার জন্য আপনার তো নিজের লিমিটেশনগুলোর ব্যাপারে একটা ধারণা থাকা লাগবে। আপনি কোথায় আছেন, আপনার বোলিং ক্যাপাবিলিটিস কতটুকু, আপনার ব্যাটিং ক্যাপাবিলিটিস কতটুকু, গ্রাউন্ডের সিচুয়েশনটা কি, আপনার ওভারঅল এই পুরো টেস্ট র্যাঙ্কিং এর পজিশনটা কোথায় আছে, সবকিছুরই কিন্তু একটা সেন্সিটিভ থিঙ্কিং প্রসেসের মাধ্যমে একটা অ্যাসেসমেন্ট করা লাগবে। তারপর আপনি একটা সিদ্ধান্তে যাবেন কি করতে চান। অনেকেই বলছেন গতকাল যখন পঞ্চম দিনটা শুরু হয়েছে এবং বাংলাদেশ যখন 187 রানের লিডে আছে, গলে ফিফথ ডে উইকেটে আসলে শ্রীলঙ্কাকে কত টার্গেট বাংলাদেশ দিলে বাংলাদেশ জয়ের সম্ভাবনা তৈরি করতে পারে। আমার কাছে এর আগের দিনটা তো আমি বলছিলাম ডে 4 এর পর, যে আমরা যদি অন্তত 300-র কাছাকাছি একটা স্কোরে যেতে পারি, সেখান থেকে আমরা শ্রীলঙ্কাকে যদি ব্যাটিংয়ে ছেড়ে দিই, তখন আমার মনে হয় যে পরাজয়টা একেবারেই সাইডলাইন করে ফেললাম, আমরা হারতেই পারি না, মিনিমাম ড্র হবে। না হলে যদি আমাদের পারফরমেন্স ভালো হয় এবং সেই সাথে শ্রীলঙ্কাও যদি চেষ্টা করে ম্যাচটা জিততে, তখন হয়তো আমাদের জয়ের একটা সম্ভাবনা তৈরি হতে পারে। এছাড়া কিন্তু আমি জয়ের সম্ভাবনাটা একেবারেই যে দারুণভাবে ওপেন হয়ে গেছে সে ব্যাপারটা আমি বিশ্বাসী শুরু থেকে ছিলাম না। প্রথম 4 দিনের ম্যাচে যতগুলো বল হয়েছে আমি প্রায় প্রত্যেকটা বল নিজের চোখে দেখেছি এবং সেটার বেসিসেই বলতে পারি পুরোনো সময়ে গলের যে পরিসংখ্যান সেগুলো আপনারা প্লিজ আনবেন না সামনে। ওইটা দিয়ে আপনি লজিক এস্টাবলিশ করতে পারবেন না, কারণ এই গল টেস্টের যে উইকেটটা ছিল অবশ্যই রান প্রসবা ছিল, তবে উইকেটটা ভাগেনি। তার মূল কারণটা হচ্ছে ম্যাচ শুরুর 2 দিন আগে থেকেই প্রচন্ড রকম বৃষ্টি ছিল, কাভার্স দিয়ে ঢাকা ছিল এই উইকেটটা এবং কোনোভাবেই উইকেটটা ড্রাই হওয়ার কোনো সুযোগই পায়নি। সাধারণত যেটা হয় যখন একটা ড্রাই কন্ডিশনে খেলা হয়, যখন কোনো বৃষ্টির প্রভাব না থাকে, তখন কিন্তু বলের এই উইকেটটা তৃতীয় দিনের শেষ ভাগ থেকে ভাঙতে শুরু করে এবং সেই ক্র্যাকগুলো যখন ওপেন আপ হয়ে যায়, ডে 4 ডে 5-এ ব্যাটিং করাটা খুব বেশি কঠিন হয়ে যায়। তবে ব্যাপারটা যেটা হয়েছে, প্রথমে তো ম্যাচ শুরুর আগেই বৃষ্টি পড়েছিল, যে কারণে আসলে যেভাবে ভাঙার কথা উইকেটটা, যেভাবে ড্রাই থাকার কথা সেটা ছিল না, ময়েশ্চার ছিল উইকেটে, ব্যাটাররা সেটা সুবিধা নিয়েছেন, স্পিনাররা তেমন কোনো পারফরমেন্স আদায় করতে পারেননি কারণ উইকেটেই তেমন কিছু ছিল না। আপনি বাংলাদেশের স্পিনারদের কথা বাদ দেন না,
শ্রীলঙ্কার যারা স্পিনার ছিলেন, প্রভাত জয়সূর্যা, যার গলের রেকর্ডটা অবিস্মরণীয়, তার 116 উইকেটের মধ্যে 80টা উইকেটই তিনি গলে নিয়েছেন। এরকম একজন বোলার যখন 2 ইনিংস মিলিয়ে মাত্র একটা উইকেট তোলেন, তখনই তো আপনার বুঝে ফেলা উচিত যে এই উইকেটটা সাধারণ যে গল উইকেট, সেই উইকেটের সঙ্গে আপনি তুলনা করতে পারেন না। যখন ডে 4-এ বাংলাদেশ 177 রান করেছে, শান্ত এবং মুশফিকুর ব্যাটিং করছিলেন, পঞ্চম দিনে যখন শুরুটা হবে বাংলাদেশ 187 রানের লিডে, আমার কাছে মনে হচ্ছিল একটা কনজারভেটিভ এফোর্ট বাংলাদেশ রাখার চেষ্টা করবে যে লাঞ্চ পর্যন্ত অন্তত ব্যাটিংটা যেন করে ফেলা যায়, এবং অ্যাপ্রোচটা কি হবে সেটা নিয়েই সবচেয়ে বড় প্রশ্নের জায়গাটা ছিল। অ্যাটাকিং অ্যাপ্রোচে বাংলাদেশ যাবে কিনা। বাংলাদেশ যদি অ্যাটাকিং অ্যাপ্রোচে যেত, আপনি তো লিটন এবং জাকের কিভাবে আউট হয়ে গেছেন কম রান করে, সেটা দেখেছেনই। যদি অ্যাটাকিং অ্যাপ্রোচে মুশফিক এবং শান্ত শুরু থেকে যেতে গিয়ে আউট হয়ে যেতেন ফর এক্সাম্পল, তখন কিন্তু বাংলাদেশ 250রও কম রান টার্গেট দিয়ে শ্রীলঙ্কাকে প্রায় 70 ওভারের মতো ব্যাটিং করতে ছেড়ে দিতে হতো, এবং সেই জায়গাটায় কি হতো আপনি কল্পনা করতে পারেন। যে দলটা ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 1.5 দিন হাতে রেখে 395 রান ডিফেন্ড করতে পারেনি, হেরে গেছে। যে দলটা ইন্ডিয়ার সঙ্গে কানপুরে গত বছরই গিয়ে, যেখানে একটা 15 সেশনের টেস্ট ম্যাচ, 5 দিনের একটা টেস্ট ম্যাচে 3 দিনই যখন বৃষ্টিতে ভেসে যায়, সেই 2 দিনও বাংলাদেশ যখন ইন্ডিয়ার সঙ্গে পেরে ওঠেনি, ইন্ডিয়া যখন 34 ওভারে 280-র মতো রান তুলে ফেলে 8-এর উপর রান করে, সেরকম একটা দল, তাও আবার খর্বশক্তির একটা বোলিং অ্যাটাক নিয়ে, যেখানে মেহেদী মিরাজ তিনি দলের সঙ্গে নেই, এরকম একটা বোলিং অ্যাটাক নিয়ে কিভাবে একটা সাহস করতে পারে যে আমরা শ্রীলঙ্কাকে 70-60 ওভার রেখে তাদেরকে 250 রান টার্গেট দিয়ে আমরা ছেড়ে দিব, আমরা বোলিং করতে যাব। এই ধরনের একটা চেষ্টা যদি বাংলাদেশ গতকাল করতো, আমি জানি যেই সাংবাদিক মহল কিংবা যেই ক্রিকেট বিশেষজ্ঞের মহলটা গতকাল বাংলাদেশের এই ড্র করার পরও তাদের এই পারফরমেন্সকে গালি দিচ্ছেন কিংবা বলছেন যে ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের জন্য প্লেয়াররা রয়ে গেছেন, আমি কিন্তু একমত হতে পারতাম বোধহয়, তবে হতে পারছি না একটা কারণেই। পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্সে নাজমুল হোসেন শান্ত কিন্তু বলেছেন যে আমরা নিজেরা যারা মাঠে খেলছিলাম, আমরা উইকেটটা অ্যাসেস করে বুঝেছি যে আমাদের ব্যাটিংয়ে থাকাটা প্রয়োজন, আমাদের সেফ থাকাটা প্রয়োজন, এবং যারা খেলছেন ভাই তাদের থেকে তো আর বেশি আমরা বিশেষজ্ঞ বা বোদ্ধারা বসে এত কথা বলতে পারবো না যে উইকেটের আচরণটা কেমন হচ্ছে। শান্ত মুশফিকরা যদি ভাবেন সেখানে আসলে কনজারভেটিভ খেলাটার ওই সময় প্রয়োজন, 3-এর ওপর করে রান তুলতে থাকাটা প্রয়োজন, উইকেটে টিকে থাকাটা প্রয়োজন, তাহলে কিন্তু আমি তাদের সাথে একমত হতে বাধ্য হব। কারণ এখানে আসলে ক্যালকুলেশনের চেয়ে ঊর্ধ্বে আপনি যখন মাঠে পারফর্ম করছেন, আপনার প্লেয়ারদের উপর আপনাদের একটা মিনিমাম ট্রাস্ট থাকা লাগবে। তাদের ইন্টেনশন নিয়ে আপনি প্রচুর কোয়েশ্চেন করতে পারেন পাস্ট রেফারেন্স টেনে এনে, তবে সেই জায়গাগুলোতেও কিন্তু ভিন্ন প্রেক্ষাপট ছিল। আপনি এটা টেস্ট ম্যাচ দেখান যেখানে বাংলাদেশ একটা ডিক্লারেশন দিয়ে একটা রেজাল্ট ফোর্স করার চেষ্টা করেছে। আমার মাথায় কিন্তু একটা ম্যাচই আসে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে, 395 রান করে টার্গেট দিয়ে তাদেরকে আমরা ছেড়ে দিয়েছিলাম, আমরা সেকেন্ড ইনিংস ব্যাটিং পুরোটা শেষ করে নিয়ে ডিক্লারেশন দিয়েছিলাম, এবং সেই ম্যাচটা আমরা হেরেছি। সো পাস্ট রেকর্ডসের দিকে যদি তাকান, টেস্ট ক্রিকেটের দিকে যদি তাকান, আমরা কিন্তু অনেক সময় বাধ্য হই, ফোর্সড হই কোনো একটা সিদ্ধান্ত নিতে, আমরা নিজেরা কিন্তু জয়ের জন্য ফোর্স করি না। আর এমন একটা দল যাদের টেস্ট ক্রিকেটে 153 ম্যাচের মধ্যে মাত্র 19টা ড্র, 111টা পরাজয় আর 23টা জয় আছে, সেই দলের কাছ থেকে আপনি তো প্রাথমিকভাবে ড্রটাই এক্সপেক্ট করবেন। ইভেন ইফ ইটস আ টিম ম্যানেজমেন্ট সিচুয়েশন বা ডিসিশন যে তারা আসলে একটা ড্র চেয়েছে এই ম্যাচ থেকে, হয়তো জয়ের পেছনে তারা ছোটেনি, তারা ড্রই চেয়েছে, সেটাতে কিন্তু আমি খুব বেশি খারাপ বা এত নেগেটিভিটি থাকার মতো কিছু দেখছি না। অনেস্টলি আমি বুকে হাত দিয়ে বলছি, আই এম রিয়েলি অনেস্ট when I say বাংলাদেশের এই ড্রটা খুবই ইম্পর্টেন্ট ছিল, খুবই ভালো একটা রেজাল্ট হয়েছে। আপনি ইন্ডিভিজুয়াল বলির পেছনে গালিগালাজ করে যেতে পারেন, শান্ত কেন সেঞ্চুরির জন্য খেলে গেল, মুশফিকুর রহিম কেন এই ধরনের একটা নেগেটিভ ইনিংস খেলেছে। আরে ভাই, আমরা যদি এত ভালোভাবে হ্যান্ডেল না করতাম এই পুরো 5 দিনের খেলাটা, ব্যাটিং ওয়াইজ সময় ক্ষেপণ করার যে বিষয়টা টেস্ট ক্রিকেটে, সেটা যদি আমরা না করতে পারতাম, আমার তো মনে হয় শ্রীলঙ্কা বাই দেন ম্যাচটা জিতে যায়। মুশফিকুর রহিম শুড বি অ্যাপ্রিসিয়েটেড ফর স্পেন্ডিং টাইম অন দ্য উইকেট, শান্ত শুড বি অ্যাপ্রিসিয়েটেড ফর স্পেন্ডিং আ লট অফ টাইম অন দ্য উইকেট অ্যান্ড স্কোরিং 200, যেটা বাংলাদেশি ব্যাটারদের পক্ষে সম্ভব কিনা আমাদের মনে কিন্তু প্রশ্ন ছিল। ক্যাপাবিলিটি নিয়ে আমরা কোয়েশ্চেন করি, এখন আমরা ইন্টেন্ট নিয়ে কোয়েশ্চেন করছি। মানে একটা ব্যাপার কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, আমরা হিপোক্রিটস হলে হবে না। আমরা অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, ইংল্যান্ড নই যে আমরা একটা টেস্ট ম্যাচে এখনই অ্যাওয়ে কন্ডিশনে গিয়ে প্রতিপক্ষকে ফোর্স করতে পারবো কোনো একটা রেজাল্টের জন্য। হিতে বিপরীত যদি হয়ে যেত, যদি হেরে যেতাম এই কাজটা করে, 2-1 তালি দিতেন, 2-3 দিন হয়তো ভিউ ব্যবসায়ীরা ভাবতেন যে হ্যাঁ, এই রেজাল্টটা আমাদের জন্য খারাপ হলেও আমাদের ইন্টেন্টটা আমরা দেখেছি।
তারপরে কি প্রশ্ন উঠতো আমাদের ক্যাপাবিলিটি নিয়ে, আমরা কেপেবল না কেন, আমরা কেন বিরাট কোহলি, শুভমান গিল কিংবা জয়সওয়ালের মতো ব্যাটিং করতে পারছি না, আমরা কেন ঋষভ পান্তের মতো, সেহওয়াগদের মতো ব্যাটিং করতে পারছি না, আমাদের বোলাররা কেন নেথান লায়নের মতো পারফর্ম করতে পারছেন না, এই বিষয়গুলো কিন্তু চলে আসতো। আমরা আমাদের লিমিটেশনের মধ্য থেকে সবচাইতে বেস্ট যে রেজাল্টটা বের করার প্ল্যানিং করে সেই রেজাল্ট আমরা বের করেছি, সেটাকে কেউ অ্যাপ্রিসিয়েট করছি না, আমি জানি না কেন। দ্বিতীয় টেস্টটা আসছে, সেটা নিয়ে প্রিভিউ দেবো অবশ্যই, বাট একটা ব্যাপার প্লিজ হাত জোর করে বলতে চাই, যারা যারা ক্রিকেটটা আসলেই মন থেকে ধারণ করেন, যারা আসলেই চান বাংলাদেশের ক্রিকেটের উন্নতি হোক, আপনারা সব কিছুকেই নেগেটিভলি নেবেন না প্লিজ। যেটা পজিটিভ, যেটা অবজেক্টিভলি রিয়েলিস্টিক্যালি পজিটিভ, যেটা প্র্যাকটিক্যাল, সেই বিষয়টাকেও মাঝে মধ্যে অ্যাপ্রিসিয়েট করতে শেখেন। আপনারাই কিন্তু স্টেট প্যাডলারদেরকে একেবারে আকাশে উড়িয়ে দেন। আপনারাই কিন্তু বলতে থাকেন আমাদের লেজেন্ড হচ্ছে অমুক, তিনি অমুক উইকেট পেয়েছেন, আমাদের লেজেন্ড অমুক, তিনি অমুক নাম্বার 50 পেয়েছেন। আমরা কিন্তু সেই জায়গা থেকেই অভ্যস্ত। সো হঠাৎ করে এখন যারা স্ট্যাটিস্টিক্যালিও ভালো করছেন তাদেরকে আমরা ব্যাশ করা শুরু করলাম, যেখানে আমরা হারিনি একটা ম্যাচ, একটা টেস্ট ম্যাচ আমরা অ্যাওয়েতে গিয়ে হারি নাই। সেই সিচুয়েশনেও যখন আমরা গালিগালাজ করছি, তখন বুঝতেই হবে অযাচিত একটা নেগেটিভিটি আমরা ছড়াচ্ছি নিজেদের ভেতর। সেখান থেকে যেন আমরা একটু প্লিজ বেরিয়ে আসি, সেই আশাটাই করবো, সেই রিকোয়েস্টটাই করবো সবাইকে।